প্রিয় দর্শক, ভিশন 24 টেলিভিশন চ্যানেলের নিয়মিত আয়োজন আলাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সামিনা চৌধুরী। সমসাময়িক বিষয়াবলী নিয়ে আমাদের এই আয়োজনের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কেমন হলো নির্বাচন। এই পর্বে আমাদের আলোচ্য বিষয় কেমন হলো নতুন মন্ত্রিপরিষদ। আমরা জানি ইতিমধ্যে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়ে গেছে এবং মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানও শেষ হয়েছে। অনেকেই বলছেন মন্ত্রিপরিষদের সাইজ অনেক বড় হয়ে গেছে, অনেকে বলছেন অনেক নতুন মানুষ ইনক্লুড হয়েছে। আসলে কি হয়েছে এটা নিয়ে আমরা আলাপ করেছি। তো আমাদের এই আয়োজনে আমাদের সাথে আছেন গাজী সালাউদ্দিন মাহমুদ মিম, ভিশন 24 টেলিভিশন চ্যানেলের চিফ এডিটর। সালাউদ্দিন মাহমুদ মিমকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিষয়টি নিয়ে অনেকেই অনেক আলোচনা করছেন। বিভিন্ন পডকাস্টে, YouTube এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসলে ভেসেই যাচ্ছে বলা যায়। নতুন মন্ত্রিপরিষদ নিয়ে অনেকেরই অনেক ধরনের বক্তব্য আমরা শুনছি এবং শুনতে যেটা হয় আমাদের নিজেদেরও কিছু বক্তব্য থাকে এবং সেটা নিয়েই আমাদের আসলে আজকের কথাবার্তা। সো মিম, ১ম এই আমি তোমার কাছে জানতে চাইবো তোমার দৃষ্টিতে কেমন হলো নতুন মন্ত্রিপরিষদ? অসংখ্য ধন্যবাদ আপা। এটা অনেক কঠিন প্রশ্ন। আপনি বলবেন যে কেমন হলো মন্ত্রিপরিষদ? আমি যদি বলি মোটা দাগে নট ব্যাড, ভালো হয়েছে। কিন্তু ধরেন মন্ত্রিপরিষদের আকার নিয়ে একটা প্রশ্ন আছে যে আকারটা অনেক বড় হয়ে গেছে। ৫০ সদস্যের মন্ত্রিসভা, সেই সঙ্গে আরও ১০ জন উপদেষ্টা। একটা বান্ডেলটা বেশ বড়। হ্যাঁ, তাতে মানে বলা ২৫ জন হ্যাঁ, মন্ত্রী, প্রতিমন্ত্রী ৫ জন করে আবার রাইট। উপদেষ্টা ৬০ জন। ৬০ জন। এটা একদিক দিয়ে বলা যায় বড়ই হয়ে গেছে। কিন্তু আমাদের মন্ত্রণালয়ের সংখ্যাও কিন্তু অনেক বড়। দেখবেন এতগুলা মন্ত্রী, প্রতিমন্ত্রীর মধ্যেও একেকজনকে কিন্তু একাধিক মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তার মানে আসলে আপনি ছোট করতে চাইলেও অনেক ক্ষেত্রে ছোট করা যায় না। তবে এখানে কিছু ইঙ্গিত আছে, কিছু স্মার্টনেস দেখানো গিয়েছে। যেমন ধরেন রেল, সেতু এগুলোকে একজনের আন্ডারে দেওয়া হয়েছে। মানে পরিবহন, পরিবহন সবগুলোর জন্য আলাদা, আলাদা মন্ত্রণালয়কে আদৌ দরকার আছে কি? সেটা সেইটার একটা বড় হ্যাঁ, প্রশ্ন। সেটা বড় প্রশ্ন। ফলে যদি এরকম হয় যে এইগুলাকে ভবিষ্যতে বিএনপি সরকার একীভূত করে নিয়ে আসবে, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু খারাপ হবে না। সব কিছু মিলিয়ে কিন্তু আমি মন্ত্রিসভার যে সাইজ খারাপ দেখছি না। এবং আরেকটা ভালো দিক হচ্ছে মন্ত্রিসভায় কিন্তু আপনি খেয়াল করেন ইয়াংদের একটা বড় প্রাধান্য আছে। আপনার বিএনপি অনেক হ্যাভিওয়েট নেতা কিন্তু মন্ত্রিসভায় এবার ঠাঁই পাননি। মির্জা আব্বাস ঢাকা শহরে খুব হ্যাভিওয়েট ব্যক্তি, উনি কিন্তু মন্ত্রিসভায় নেই, যদিও উপদেষ্টায় আছেন। ডক্টর মঈন খান নেই, মোশাররফ হোসেন নেই। এরকম হ্যাভিওয়েট যারা বিএনপি বলতেই যাদের নাম, তারা কিন্তু আজকে মন্ত্রিসভায় নাই। গয়েশ্বরচন্দ্র নাই। সো এই জিনিসটা কিন্তু কোনো আমি মানে খুব পজিটিভলি দেখছি। কারণ আপনি যদি নতুনদেরকে সুযোগ না দেন, তাহলে সামনের দিনগুলোতে রাষ্ট্র চালাবে কারা? মন্ত্রণালয় নতুনরা তো চালাবে আসলে কারা? শিখবে না। শিখবে না। সেক্ষেত্রে আমি মনে করি ভেরি স্মার্ট ডিসিশন। এবং সেক্ষেত্রে আমি ২ টা জিনিস যোগ করব। আপনি খেয়াল করে দেখেন জুনায়েদ সাকি এবং নুরু যে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে। দিস ইজ ভেরি গুড ডিসিশন। শুধু বিএনপির বাইরে, বিএনপি তো অনেক বড় দল, অনেক মানুষ। তারপরও জোট থেকে, যদিও জোট খুব ছোট, সেখান থেকে কিন্তু ওনারা ২ জনকে জায়গা দিয়েছেন। এটা আমি খুব পজিটিভলি দেখছি। কারণ এই আন্দোলনে তাদের কিন্তু অবদান যথেষ্ট ছিল। তারা মাঠে ছিল সবসময়। উহুম। তো গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুকে যে প্রতিমন্ত্রী করা হলো, তো জুলাই আন্দোলনে তার অবদান ছিল ঠিকই, কিন্তু বিএনপির প্রতি আসলে তার আনুগত্য বা বিএনপির প্রতি তার যে কমিটমেন্ট, এই জায়গাটা কি তোমার মনে হয় না কিছুটা প্রশ্নবিদ্ধ থাকতে পারে? আচ্ছা, ওর ব্যাপারটা খেয়াল করেন। সে কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করে মা বলে পায়ে হাত দিয়ে সালাম করে কত কিছু করেছিল। এক্সাক্টলি, কিন্তু এক্সাক্টলি। তারপরও বিএনপি তাকে বঞ্চনায় নিয়েছে। আমার কাছে এইটাকে কিন্তু আমি পজিটিভলি দেখছি। আপনি উল্টা করে দেখেন, যদি আওয়ামী লীগ আজকে ক্ষমতায় থাকতো এবং নুরু যদি খালেদা জিয়াকে পায়ে হাত দিয়ে সালাম করে আসতো, শেখ হাসিনা তাকে জীবনেও মন্ত্রণালয়ের কাছে আনতো না। হুম, হুম। কিন্তু তারপরও এটা এনেছে, মানে ওই বিষয়টাকে কনসিডার করেনি তারেক রহমান। এটা কিন্তু আপনি একটা পজিটিভ দিক বলে মনে করেন, মানে আমি মনে করি অন্তত। এটা এটা আসলে তখনই পজিটিভ হবে যদি নুরু ইয়া তার এই 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 সম্মানটার যথাযথ প্রতিদান দেন। রাইট, মূল্যায়ন করতে কারণ পারে সে। কারণ আমাদের দেশে তো আসলে বিশ্বাসঘাতক মানুষের তো উদাহরণ কম নাই। তাই আবার না? আমরা আরেক চাইবো হ্যাঁ, না যে আরেকজন রাইট, যুক্ত হোক তার সাথে। রাইট। এখন আমি যেটা মনে করি যে বিএনপি তাকে কিন্তু বিএনপির পারপাস সার্ভ করুক,
ওইভাবে না দেখে বিএনপি মনে করেছে, আমার যেটা ধারণা তারেক রহমান মনে করেছে যে এই নুরু সেই ভিপি হওয়ার থেকে এই পর্যন্ত বহুত অত্যাচার সহ্য করেছে, তার অনেক বিতর্ক আছে, নো ডাউট, তার অনেক অনেক সংগ্রাম কিছু আছে, নিয়ে কারো কোনো কারো কোনো আহ, ইয়ে নাই। আহ, অভি- তার মানে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার আসলে কোন দলকে সে মনে মনে সমর্থন করে বা হুম, কোন দলের প্রতি তার আনুগত্য একটু বেশি, সেটা নিয়ে আসলে কিছুটা প্রশ্ন। হ্যাঁ সেটা এখন সেই জায়গাটাকে আমরা বাদ রেখে যদি হুম মনে হুম করি সে শুধু রাষ্ট্রকে সার্ভ করতে পারবে, হুম হুম। যদি সে দিতে পারে কিছু, তাহলে সেটা আমি সেই জিনিসটা আমি খুব পজিটিভলি দেখি, আমি খুব পজিটিভলি আচ্ছা। দেখি। আর জুনায়েদ সাকি আমরা তো অনেক, আমি ব্যক্তিগতভাবে তাকে বহুত আগের থেকে চিনি, অনেক আগের থেকে চিনি, হুম আমরা বয়সে খুব কাছাকাছি, বাম ঘরানার রাজনীতি থেকে আসা এবং প্রচুর পড়াশোনা আছে, তাকে নেওয়া এবং সম্ভবত তাকে অর্থ উপদেশ, অর্থ প্রতিমন্ত্রী করা হয়েছে। এটা কিন্তু হুম। একটা সিগন্যাল, একটা মানুষকে যখন অর্থ, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আপনি প্রতিমন্ত্রী হিসেবে এই বয়সে আনেন, তার মানে তাকে হচ্ছে অনেক তাকে বড় নিয়ে একটা বিশ্বাসের জায়গা আসলে বিশ্বাসের দেওয়া জায়গা হচ্ছে। এবং তাকে একটা বিশাল সুযোগ দেওয়া, এবং সেই সুযোগটা যদি সে কাজে লাগাতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশও লাভবান হবে, সেও ব্যক্তিগতভাবে লাভবান হবে। সো আমি এটাকে তাহলে পজিটিভলি দেখছি। এই জুনায়েদ এবং নুরু সম্পর্কে যদি সামারাইজ করি, আমরা আমরা বলতেই পারি যে এই ক্ষেত্রে বিএনপি আসলে বেশ উদারতার পরিচয় দিয়েছে, এবং বিএনপি যে সবাইকে নিয়ে কাজ করতে চায় এটা তার প্রথম প্রমাণ হিসেবেও আমরা আসলে ধরে রাইট, নিতে পারি। এখন আমরা আসলে তাকিয়ে থাকবো ভবিষ্যতের দিকে। রাইট, রাইট। তো এবার আসি আরেকটি বিতর্কিত বিষয় নিয়ে, তিনি হচ্ছেন খলিলুর রহমান। রাইট। খলিল, খলিল এখন হ্যাঁ, বলেন। খলিলুর রহমানের যোগ্যতা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। উনি অত্যন্ত উঁচু মানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নিঃসন্দেহে। কিন্তু তাকে নিয়ে যেটা বিতর্ক, সেটা হচ্ছে ১ম বিতর্ক আমার মনে হয়। আমাদের সংবিধানে বোধহয় আছে যে যিনি বাংলাদেশের অন্য দেশের নাগরিকত্ব ধারণ করেন বা মেইনটেইন করেন, তিনি আসলে বাংলাদেশের কোনো মন্ত্রী বা এমপি হতে পারবেন না, কোনো নির্বাচনে অংশগ্রহণ নিতে পারবেন না। কিন্তু উনি টেকনোক্র্যাট শামা ওবায়েদ, উনি কিন্তু তার আমেরিকান নাগরিকত্ব প্রত্যাহার করেছেন যেন তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু এরকম একটা সিচুয়েশন এ বিদেশি নাগরিকত্ব রেখেও টেকনোক্র্যাট মন্ত্রী উনি হয়েছেন, এবং তাকে নিয়ে আসলে উনার যথেষ্ট সফলতা আছে, তারপরেও তাকে নিয়ে বিতর্কও আছে। তো তাকে তুমি কিভাবে মূল্যায়ন করবা? প্রথম কথা বলছি, উনি আসলে গ্রিন কার্ড হোল্ডার, পাসপোর্ট হোল্ডার না। ওকে। এখন গ্রিন কার্ড হোল্ডার মানে কিন্তু বিদেশি নাগরিক না। আপনি যতদিন কানাডায় পিআর ছিলেন ততদিন কিন্তু আপনি কানাডার নাগরিক ছিলেন না। এটা মনে হয় অনেকের মধ্যেই ধোঁয়াশা আছে, এবং হ্যাঁ, এই বিতর্কটা কিন্তু খুব বেশি যাচ্ছে যে এবং উনি এবং আসলে বলি নাগরিক। আপনি কানাডায় কিন্তু খুব দ্রুত কিন্তু আপনি পিআর থেকে আপনি ইয়ে হন, আপনি সিটিজেন হতে সিটিজেন পারেন। হয়ে যেতে পারি। কিন্তু আমেরিকা কিন্তু একটা লম্বা প্রসেস, এবং লম্বা প্রসেস নির্ধারিত সময় পার করার পরেও কিন্তু আপনি অটোমেটিক্যালি সিটিজেন হবেন না, আপনাকে অ্যাপ্লাই করতে হয় সিটিজেনশিপের। সোফার আই নো খলিল সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না। সো এটা ক্লিয়ার করা উচিত। এখন তারকে অনেক বিতর্কের কথা বলছি। এখন ধরেন আপনি যদি কাজের মানুষ হন, আপনার নিয়ে কিন্তু আপনার কাজ ভুল হবে, এবং ভুল হওয়ার পরে আপনাকে নিয়ে বিতর্ক হবে। যার সম্পর্কে কোনো বিতর্ক নাই, ধরে নেবেন তার, সে আসলে কাজ কাজ করে না, কাজ হুম। করলেই কাজ কিন্তু করতে বিতর্ক হবে, গেলেই কিছু বিতর্ক করা বিতর্ক যায় তৈরি আসলে। হয়। এবং মজার বিষয় কি, ধরেন ইনাকে নিয়োগটা সবাই সমালোচনা, এবং বিএনপি মানুষও সমালোচনা করছে, বাট হুম। বর্তমান যে বৈশ্বিক রাজনীতি, সেইখানে তার মতো একটা এফিসিয়েন্ট কূটনীতিক বাংলাদেশে যখন আছে, তাকে আপনি ব্যবহার করতেছেন, এটা আমি বিএনপিকে স্মার্টনেস বলবো, উদারতা বলবো। এবং আমি মনে করি সবাই বিতর্ক সব কিছু মাথায় রেখে আমি বলছি, আমি মনে করি যে 50 জনের নিয়োগের মধ্যে সবচেয়ে স্মার্ট নিয়োগ হচ্ছে খলিলুর রহমান। কেন সে, তোমার কি এটা মনে হয় না যে বিএনপিতেও আসলে অনেক যোগ্য মানুষ আছেন যারা মনে করেন যে খলিলুর রহমানের জায়গাটা আসলে তিনি নিজেই নিতে পারতেন? আমি এক এ আমি কিন্তু যতদূর এ জানি, এ আমি কিন্তু হ্যাঁ, তারেক জিয়া এটা নিয়ে তো একটা রিস্ক নিলেন। উনি তো একটা বিতর্কের মধ্যে পড়লেন নিজের দলের মধ্যেই। আমি বলি, বিএনপির যে মানুষগুলো এখন এমপি মন্ত্রী হয়েছেন মোটামুটি সবাইকে আমি চিনি। হুম, হুম। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি খলিলুর রহমানের চেয়ে যোগ্য ব্যক্তি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন বিএনপিকে কেন, আওয়ামী লীগও কেউ নেই। আপনি যদি তার ক্যারিয়ার, তার মেধা, এবং গত 1.5 বছরে সমালোচনা করছি আমরা দেশে, ডক্টর ইউনূসের ক্যাবিনেটে ছিলেন, হুম, আপনি সেই হুম। ডক্টর ইউনূসের ক্যাবিনেটে ডক্টর ইউনূস তাকে বিদেশ থেকে টেনে নিয়ে আসছেন কেন? কারণ ডক্টর ইউনূস জানেন যে তাকে দিয়ে যে কাজগুলো করানো যাবে সেগুলো আর কাউকে দিয়ে করানো যাবে না। উনি 2001 সালে বিচারপতি লতিফুর রহমানের পিএস ছিলেন, প্রাইভেট সেক্রেটারি। যে ২০০১। 2000-কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান লতিফুর রহমানের পিএস ছিলেন।
এবং তখনই কিন্তু বিএনপির সঙ্গে তার একটা কাজের সম্পর্ক তৈরি হয়েছে, ব্যক্তিগত সম্পর্ক না, কাজের সম্পর্ক। তারপরে উনি দীর্ঘদিন বাইরে ছিলেন। 2025 সালে ইউনূস সরকার যখন ক্ষমতায় আসেন তখন কিন্তু ডক্টর খলিলকে ডেকেন, এবং ডক্টর খলিল কিন্তু একজন সিজনড ডিপ্লোম্যাট এবং প্রচণ্ড মেধাবী একজন লোক। ওনার ক্যারিয়ার, ওনার একাডেমিক ক্যারিয়ার এবং প্রফেশনাল ক্যারিয়ার কিন্তু সো ব্রাইট। এবং উনি ওনাকে এনে প্রথমে রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা করলেন, পরবর্তীতে আপনার ওনাকে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা করেছেন, এবং নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বাংলাদেশে এর আগে কেউ হয় নাই। এবং আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু সাধারণত সরকার প্রধান, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, সরকার প্রধান যিনি থাকেন তিনি আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে তার নিজের দায়িত্বে রাখেন। ডক্টর ইউনূস সেই জায়গাটাকে খলিলুর রহমানের উপর ছেড়ে দিয়েছেন। ডক্টর ইউনূস নিশ্চয়ই অনেক গাধা না। আমরা ডক্টর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রেখে হোক, যেভাবে হোক, ডক্টর ইউনূস একজন নোবেল প্রাইজ হোল্ডার, এবং উনি ওনার গ্রামীণ ব্যাংকের যে অনেক, আপনি যত সমালোচনা করেন না কেন, এই জায়গাটাকে সে বিশ্ব দরবারে হাজির করছে, এবং উনি নিজেকে পৃথিবীতে যেখানে নিয়ে গেছেন নিশ্চয়ই ওনার মেধা এবং স্মার্টনেস আছে। আরেকজন বাংলাদেশি এখনো কিন্তু নিজেকে হয় নাই, দ্বিতীয় একজন ইউনূস আসলে এখনো বাংলাদেশে হয়নি। উনি যে জায়গায় আছেন ওই জায়গার আশেপাশেও অনেক জ্ঞানী মানুষ, তার চেয়েও জ্ঞানী মানুষ দাবি করেন নিজেকে, কিন্তু পৌঁছাতে পারেন নাই। হ্যাঁ, কিন্তু উনি যখন খলিল রহমানকে এতটা প্রায়োরিটি দিচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে আছে। এবং খলিল রহমান, আমি দুটো জিনিস বলি, খলিল রহমান যখন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছিলেন একবার, তখন বৈঠকে বসার আগে খলিল রহমান একটা শর্ত দিছিলেন। শর্তটা হচ্ছে, উনি বলছিলেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা বলে সম্বোধন করতে হবে, এই শব্দটা বলতে হবে। মিয়ানমার সরকার কিন্তু রোহিঙ্গা বলতো না। যদি রোহিঙ্গা বলা হয় তাহলে তাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী স্বীকৃতি আসে, এবং স্বীকৃতি থাকলে তাকে বাংলাদেশ, তাদের দেশ থেকে যে তারা বের করে দিচ্ছে, এটা ইন্টারন্যাশনালি ওরা ব্যাকফুটে চলে যায়। এবং সেই বৈঠকে মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রোহিঙ্গা সম্বোধন করতে বাধ্য হয়েছিলেন। এটা কিন্তু খলিলুর রহমানের, আপনি বলতে পারেন এটা কি এমন কিছু, ডিপ্লোমেসিতে এটা হচ্ছে অনেক বড় বিষয়, তার যে ব্যাকবোনটা কত শক্ত এবং তিনি তার নীতির প্রশ্নে যে কতটা আপোষহীন, এইটা তো সেটাই প্রমাণ করে। হ্যাঁ, দ্বিতীয় কথা, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, আপনি যখন বিশ্ব বাজারে চলবেন, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, এই তিনটা দেশকে আপনি একসঙ্গে হ্যান্ডেল করে কিন্তু আপনাকে চলতে হবে। রাইট। সো সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খলিলুর রহমানের কি ধরনের সম্পর্ক সেটা আমরা অনেকেই দেখেছি। আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু আমাদের তো ওই জায়গাটা দরকার আছে। আপনার 9 তারিখে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, সেই নিয়ে আমরা দরকার পরে আর একটা আলোচনা করব। কিন্তু এর আগে যখন ট্যারিফ ভারতের বিপক্ষে আপনার 50% ট্যারিফ দিল, তখন বাংলাদেশের সঙ্গে ট্যারিফের জায়গাটায় কিন্তু খলিলুর রহমান ডিল করছেন, এবং সফলভাবে ডিল করছেন। এবং জাতিসংঘের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তাদের সঙ্গে খলিলুর রহমানের যে সম্পর্কটা, সেটা আমরা দেখেছি। এবার আসেন আরেকটা বিষয় বলি, বাংলাদেশে কিন্তু একটা ছিল যে নির্বাচন হবে কি হবে না। ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে বলতেছিল যে ইনক্লুসিভ নির্বাচন, আপনি খেয়াল করেন, মানে তারা ইনক্লুসিভ বোঝাচ্ছিল যেন আওয়ামী লীগকে সহ নির্বাচন না হলে তারা সেই নির্বাচনকে সমর্থন দিবে না। আর আপনি বলতে পারেন ভারতের সমর্থনে কি আসে যায়, ভারত অনেক বড় একটা বিষয়, শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর জন্যই ভারত অনেক বড় একটা বিষয়, এটা অস্বীকার করার কিছু। ভারত যদি চাইতো বাংলাদেশের নির্বাচনকে সে পন্ডল করবে, অস্থিরতা করে, সেটা সেই সামর্থ্য তাদের ছিল। এবং দেখেন শেষের দিকে কিন্তু ভারত ওই জায়গা থেকে সরে গেছে। শেষের দিকে কিন্তু ভারত একবারও বলে নাই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে ইনক্লুসিভ হবে না। মোরওভার তারেক জিয়াকে নরেন্দ্র মোদী অত্যন্ত চমৎকার চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। এইখানে এই জিনিসটাকে মানুষ বিভিন্নভাবে ইন্টারপ্রেট করছে যে ভারতের কাছে বা নাকে খত দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বিষয়টা কিন্তু তা না। আপনি যদি কূটনীতিকভাবে চিন্তা করেন, এবং এই যে জায়গাটা, এই যে সম্পর্কের জায়গাটা মিনিমাইজ করার মূল কারিগরকে খলিলুর রহমান। আপনি দেখেছেন যে ভারতের যে, আমি নাম মনে আসছে না, ভারতের সঙ্গে সে কিন্তু এই যোগাযোগটা তৈরি করে, সে কিন্তু ভারত সফরেও গিয়েছিলেন, এবং ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিএনপির একটা চরম দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু। এবং খেয়াল করেন বাংলাদেশে এই যে সংখ্যালঘুদের অত্যাচার নিয়ে একটা বিতর্ক, মিডিয়ার প্রপাগান্ডা, ভারতীয় মিডিয়া, সেই সাথে ভারত বলছে হ্যাঁ সংখ্যালঘুরাই লাগিয়ে রাখে। আমি বিশ্বাস করি, এবং ভারতীয়রা যে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এদিকে বিএনপির সাথে যদি এই সরকারের দূরত্ব তৈরি হয়, এই তিনটা জিনিস যদি একত্রিতভাবে বাড়তে থাকতো,
আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু হতো না। হতো না। এবং প্রশাসনের মধ্যে হুম। একটা গ্রুপ চেয়েছিল নির্বাচনটা না হোক। এই 4টা উপকরণ যদি আপনি একত্রিত করেন, তাহলে কিন্তু নির্বাচনটা হওয়া অনেক কঠিন ছিল। সেই জায়গায় কিন্তু দেখেন, তাহলে প্রথম জায়গাটা কি, ভারতের সঙ্গে এই নেগোসিয়েশনটা কে করছে? খলিল রহমান। পরে আপনার খেয়াল আছে কিনা, লন্ডনে কিন্তু তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের একটা বৈঠক হয়েছিল। হুম, হুম। সেই দ্যাট ওয়াজ বৈঠকের আয়োজক অনেকে কে? সেটা নিয়ে, না সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। একজন রাষ্ট্রপ্রধান, উনি উনি একজন রাষ্ট্রপ্রধান না নির্বাসিত পায় সরকার প্রধান। সরকার প্রধান, উনি একজন নির্বাসিত দলের নেতা, একটি দলের নির্বাসিত নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, খলিলুর রহমান সেটা নেগোসিয়েশন করছে। এটা তো একটা, বিষয়টা অনেক হাস্যকর এবং এটা 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 বিষয়টা আপনি যে কথা বলেন, এটা হচ্ছে আনএক্সপেক্টেবল। এটা হচ্ছে পাড়ার খেলার মতো। আপনার বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতা হচ্ছে বিএনপি ওই সময়ে বা এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং তাদের অনেক কিছু, তাদের আচরণ, তারা কি ভূমিকা কার রাখে, তার উপর বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের সঙ্গে ভবিষ্যৎ নির্ভর করতেছিল। ফলে আমরা সরলীকরণ করলে বিষয়টা কিন্তু হয় না। বিষয়টা সরলীকরণ না। আপনি বলতে পারেন আওয়ামী লীগও একটা দল, বিএনপিও একটা দল, আবার ওই যে খেলাফতে মজলিসও একটা দল, আবার ওই যে ইনকিলাব পার্টিও একটা দল। আমি বলতেছি কিন্তু সব তবে দল। আমার মনে হয় এখানে যে কূটনীতিটা কাজ করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যে কারণেই হোক তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এখন বিএনপিও যদি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ না নেয়, ইউনূস সরকারের যে প্রথম ম্যান্ডেটটি ছিল যে আমরা জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিব, জাস্ট ইমাজিন করো তারেক জিয়া দেশে আসে নাই এবং বিএনপি যেভাবে এই নির্বাচনে অংশ নিয়েছে সেভাবে নিয়ে নেয় নাই, সেক্ষেত্রে কিন্তু বিষয়টা খুবই একটা বাজে দিকে টার্ন নিতে পারতো। অবশ্যই, অবশ্যই। তো ইউনূসের কিন্তু নিজের সাফল্যের আহ, চিন্তা করেই, নিজের সফলতার চিন্তা করেই আসলে তারেক জিয়াকে নিজের প্রয়োজনেই আচ্ছা, কিছু আরেকটা কিছু আরেকটা জিনিস আপনি এভাবে দেখতে পারেন। ধরেন বৈঠকটা তো আসলে ঠিক বৈঠক না। আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিলেন সরকারি কাজে। হুম, সেখানে সে তারেক রহমানকে ডেকেছেন। হুম, হুম। এবং এমন না যে উনি তারেক রহমানের বাসায় গেছেন কিংবা কোনো হোটেলে হয়েছে বৈঠকটা। বাংলাদেশে হাইকমিশনে যে অফিস আছে, সেই অফিসে তারেক রহমান গিয়েছেন। বিষয়টা ছিল এরকম, বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সামনে রাজনীতিতে নির্বাচনের জন্য বিএনপির ভূমিকা দরকার, পজিটিভ ভূমিকা আশা করেন। সেই অবশ্যই। জন্য সেই দলের প্রধান যেহেতু লন্ডনে আছেন, সেহেতু আমাদের সরকার প্রধান বলেছেন যে তুমি আসো, তোমার সাথে আমি কথা বলি। হুম, সেখানে কিন্তু তারেক রহমান বাংলাদেশ হাইকমিশনে গিয়েছেন ওনার হুম, সঙ্গে হুম। দেখা করতে। উনি কিন্তু ওনার বাসায় যান নাই, ওনার সাথে দেখা করতে যান নাই। তো মোটা দাগে আমরা বলতে পারি যে আসলে আপাত দৃষ্টিতে জিনিসগুলি যতটা সরল মনে হয়, একটা কাজের মধ্যে ঢুকে গেলে সেই কাজটাকে সফল করতে গেলে কিছুটা দাবা খেলার মতো। অবশ্যই। কখনো মানে মন্ত্রীকে যখন চেক বলতে হবে তখন লক্ষ্য রাখতে হবে মন্ত্রীর অন্যান্য গুটির পজিশন গুলোও যেন ঠিক থাকে, যে মন্ত্রীকে আসলেই ঠিক মতো চেক দেওয়া গেল। তো ওইভাবে চিন্তা করলে খলিলুর রহমানের ভূমিকা অথবা ইউনূসের বিদেশে ইংল্যান্ডে গিয়ে তারেক জিয়ার সাথে দেখা করার বিষয়টা সবই আসলে একটা সফল নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবেই আসলে দেখা যায়। এবং এই ডেফিনেটলি। খলিলুর রহমানের এই নিয়োগ, বলা যায় যে তারেক জিয়া বেশ কিছুটা রিস্ক নিয়েছেন। আমার হ্যাঁ, মতে যে অনেক অবশ্যই। রিস্ক নিয়েছেন, কিন্তু অবশ্যই একই সঙ্গে উনি একজন মেধাবী মানুষকে মূল্যায়ন করে যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন এবং ওই নূরের মতো আরকি খলিলুর রহমান এবার প্রমাণ করবেন আসলে এই জায়গাটা তার প্রাপ্য ছিল কিনা। আপনি দেখেন, বাংলাদেশ সরকার, এই সরকার গঠন হওয়ার পরেই ভারতকে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে। হুম, হুম, সেটা হচ্ছে, ভারতকে বলা হয়েছে আমরা তোমাদের এভিয়েশন খাতে কিছু টাকা তোমাদের কাছে পাই। হুম, এটা হুম। হচ্ছে কোনো দেশের উপর দিয়ে হ্যাঁ, যখন একটা বিমান যায়, তখন সেই দেশ কিছু টাকা পায়। টাকা পায়। হ্যাঁ, গত বিমান 15 যেতে আওয়ামী পারে নাই। লীগের, তারা সেই আওয়ামী লীগের সময়ে ভারত কোনো টাকা পয়সা বাংলাদেশকে দেয় নাই। তারা এখন ঘুরে যাচ্ছে। হ্যাঁ, তারা ঘুরে যাচ্ছে। এখন বলা হয়েছে, তার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমাদের কাছে আমি টাকাটা পাই, তোমরা টাকাটা দাও। খেয়াল করেন ৩ দিনের মাথায়। এইখানে এই যে ডিপ্লোমেসিটা, হুম, এটা হুম। ভারত কিন্তু বলতে পারবে না তোমরা ভারত বিরোধী কাজ করছো। অবশ্যই। কোন এটা মানুষও আমরা কিন্তু বলতে দেখলাম। পারে খুব টেকনিক্যালি। এইটাই তো ডিপ্লোমেসি। হুম, আমি হুম, ভারতের সাথে রাগারাগি করবো না, আবার ভারত যা চায় তাই বলবো না। হুম, হুম। টু দ্য পয়েন্টে নির্বাচ কাজ হবে। আমরা যেহেতু মন্ত্রী পরিষদ কেমন হলো এটা নিয়ে আলোচনা করছি, তো আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বললাম, নূরকে নিয়েও কথা বললাম, জুনায়েদকে নিয়ে বললাম, খলিলুর রহমানকে নিয়ে বললাম। কিন্তু আমার আরেকটা আপত্তি আছে এই বর্তমান মন্ত্রী পরিষদ নিয়ে, সেটা হচ্ছে একজনকে কিন্তু নারী। বলেন নাই, একটু বলি, শিক্ষামন্ত্রী কিন্তু বলেন না, মিলন।
মিলন মিলন এটা মিলনেরটা মিলন একটা কিন্তু খুব চমৎকার নিয়ম, কারণ মিলনেরটা বলো, এটা মানে মিলনকে সবাই আসলে চাচ্ছিল মিলনকে অনেক চাচ্ছিল। হুম। মিলনকে চাচ্ছিল। তার পূর্ববর্তী সময়ের যে ভূমিকা, মিলন ইজ এ কাইন্ড অফ হিরো। অনেকের মনেই রাইট। মিলন একটা হিরোর জায়গা নিয়েছেন। উনি যেভাবে বাংলাদেশকে ২ বছরের মধ্যে নকলমুক্ত করেছিলেন, সেটা আসলে কোন নেতা এর আগে মানে সম্ভব এত হয়নি। না। আচ্ছা, আর একটু জিনিস বলি, বাংলাদেশে ধরেন মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তখন মিলন হুম, শিক্ষা শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, মন্ত্রীও এবং ছিলেন না। হ্যাঁ, খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। দেখেন, এটা কিন্তু মিলন চাইলেই তো পারতো না। প্রধানমন্ত্রীর সায় ছিল, মিলন প্রস্তাব দিয়েছেন, প্রধানমন্ত্রী বলছে হ্যাঁ, গো অ্যাহেড। হুম, 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 হুম। এবং এবং ওই উনি হেলিকপ্টার নিয়ে যেতেন। হেলিকপ্টার নিয়ে হঠাৎ করে হাজির হতেন। আমাদের একটি বড় পত্রিকার বিশাল সমালোচনা করা হয়েছিল যে বাংলাদেশের পয়সা উনি হেলিকপ্টার ভ্রমণ করছেন। হুম, আপনি হুম, কোনভাবে দেখবেন বিষয়টা? গত আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষার হার বাড়ানোর জন্য স্কুলগুলোতে এমনও বলা হয়েছে, সাদা খাতা হইলেও পাশ করাইতে হবে। আচ্ছা। সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আজকে শিক্ষা ব্যবস্থাকে একটু ফিরায় আনতে, এটা খুব হুম, বড় হুম। ধরনের সিদ্ধান্তের প্রয়োজন। বড় ধরনের এবং সিদ্ধান্ত। মিলনের একটা সুবিধা হচ্ছে, যেহেতু মিলনের সরকারের মধ্যেও তার গ্রহণযোগ্যতা আছে, নিজেকে প্রমাণ করেছেন। এবং আরেকটা জিনিস আপনি বললেন যে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু তার একটা জনপ্রিয়তা আছে, শুধুমাত্র সাধারণ ওই মানুষের ইস্যুতে। মধ্যে। যখন আপনি মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তা থাকবে, তখন কিন্তু আপনার শক্তি অনেক বেড়ে যাবে। রাইট। তখন কিন্তু আপনি অনেক বড় সিদ্ধান্ত নিতে পারবেন, যেটা নেওয়া বাস্তব পক্ষে অনেক কঠিন হয়ে যায়, বাট আলটিমেটলি সিদ্ধান্তগুলো দেশের কাজে লাগে। মিলনের প্রসঙ্গে খুঁজমান বাবরকে মনে পড়ে গেল। বাবরকে যে মন্ত্রিসভায় নেওয়া হয়নি, এটাও কিন্তু বিএনপির আরেকটা দূরদর্শিতা অবশ্যই বাবর নিয়ে বলা অনেক যায়। সমালোচনা। বাবর যদি ধরেন অনেক ভালো কাজও করে থাকে, কিন্তু বাবরের ব্র্যান্ডিং কিন্তু খুব বিতর্ক খারাপ। বিতর্ক তাকে নিয়ে যে বিতর্কগুলো হয়েছে এবং হ্যাঁ, সেই বিতর্কগুলি উনি যেভাবে সামাল দিয়েছেন, হ্যাঁ, সেটা আসলে সামাল দেওয়া হয় নাই। সেটা হয় এক নাই, ধরনের হয় নাই, ব্যর্থতা। হয় নাই। So, সেটা এক এটা ধরনের এটা এটা ব্যর্থতা এবং ব্যর্থতা। তাকে হ্যাঁ। সেই রেপুটেশনের দায়িত্ব নিতে হবে। মানে এটা একটা এক্সাম্পল ফর দ্য লিডার্স অফ বিএনপি যে অন্য যারা মন্ত্রী হয়েছেন তারা বাবরকে আশা করি মনে রাখবেন যে হ্যাঁ, আসলে ইউ নিড টু নো ইওর লিমিট এবং তোমরা রাইট, এটা অফকোর্স। এটা একটা ভালো দিক। যাই হোক, আমি আরেকটা বিষয় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে নারী নেতৃত্ব। হুম, হুম, তো আমাদের গত শেখ হাসিনার সময়ে যে সংসদটি ছিল, মন্ত্রী পরিষদটি ছিল, সেখানে আমাদের ৬ জন প্রতিমন্ত্রী ছিল, নারী প্রতিমন্ত্রী। কিন্তু এবার পেয়েছি আমরা মাত্র ৩ জন। তিনজন। আবার গত সরকারে দীপুমণি ছিলেন একজন মন্ত্রী, বেশ প্রভাবশালী একজন মন্ত্রী। কিন্তু আমাদের এই সংসদে কোনো প্রভাবশালী নারী মন্ত্রী আসলে নাই। তো বিএনপিতে কি নারী নেতৃত্ব আসলে এখন কিছুটা কমে গেছে, না কি সমস্যা? না, আসলে কি, আপনার ধরেন এটা আপনার সোসাইটিতে যা আছে সেখান থেকেই তো আপনাকে আসতে হবে। আপনি নারী নেতৃত্ব ধরেন দীপুমণি ছোটবেলা থেকেই সেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পলিটিক্স করে করে একটা জায়গা তৈরি করেছে। হুম, হুম, কোনো নারী যদি এভাবে আসে, দেখেন এখন যে তিনজন নারী নেতৃত্ব নারী এসেছে, এই হুম, হুম। তিনজন নারী কিন্তু আসলে একদিকে কোটায় মন্ত্রী, কোটায় মানে কোটা পারিবারিক কোটায়। যেমন ধরেন পারিবারিক পারিবারিক কোটা কোটা। আমি বলছি এই কারণে, মানে পারিবারিক ঐতিহ্যের কারণে তারা রাজনীতি করেছেন, এবং সেইখান থেকে তারা তিনজনেরই মন্ত্রী। বাবা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন, সেই হিসেবে আসছেন। কোনো নারী কি স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে রাজনীতি যদি করে আসতেন, তাহলে আজকে এখানে আসতে পারতেন। আর একটা জিনিস খেয়াল করেন, গত 17 বছরে কিন্তু বিএনপি যে রুট লেভেলে যে রাজনীতি, সেটা কিন্তু বন্ধই ছিল। হুম। গুম খুম, এই গুম খুম অত্যাচারের মধ্যে ছেলেরা তো পারেই নাই। বাংলাদেশে বাস্তবতা একজন নারীকে ওর মধ্যেও রাজনীতি করে যাওয়াটা আসলে অত সহজ বাস্তবসম্মত না। কিন্তু এ আপনাকে তো প্রসঙ্গে আমরা রুমিন ফারহানার কথা বলতে পারি। উনি কিন্তু ছিলেন। উনি ছিলেন, যদিও উনি কিন্তু এখন আর বিএনপিতে নাই। ওনার তারপর বিতর্কিত কথাবার্তার কারণে বিএনপি একটা সাময়িক সিদ্ধান্ত নিয়েছে, এবং সে কিন্তু স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। এবং হ্যাঁ, আরেকটা জিনিস তাকে তো বলি, বিএনপি মোট এমপি কিন্তু 7 জন এবার। আচ্ছা। তার মধ্যে মধ্যে বিএনপিরই 6 জন। সেই 6 জনে অর্ধেক উনি প্রতিমন্ত্রী করেছেন। হুম, মোট কথা এটা হচ্ছে আপনার সামাজিক বাস্তবতা। নারীরা নির্বাচনে আসবে, নারীরা রাজনীতি আসবে, আস্তে আস্তে নারী নেতৃত্ব তখন সংসদেও আসবে, মন্ত্রী পরিষদেও আসবে। এই যেমন যারা যে মেয়েটা ছিল, তাসনিম যারা, তাসনিম তাসনিম জারা। জারার মতো মেয়ে যদি বিএনপিতে থাকতেন, আমি নিশ্চিত তাকে প্রতিমন্ত্রী করা হতো। না, ইভেন তারা ইভেন যদি যদি এমন ডিজার্ভিং। হতো, যদি তাদের সঙ্গে জোট হতো, হুম, যেমন হুম। সাকিকে করেছেন, আমার দৃঢ় বিশ্বাস ওনাদেরকেও হয়তো করতেন।
না, নূরকে যদি নেওয়া যায়, যদি হুম খলিলুর রহমানকে নেওয়া যায়, যদি জুনায়েদকে নেওয়া যায়, তাহলে তাসমিন জারাকে কেন নেওয়া যাবে না? অথবা কেন রুমিন ফারহানাকেও নেওয়া যাবে না? হুম এটা তো আসলে কিছুটা বিতর্ক থাকতেই পারে। তারপরও আমরা প্রত্যাশায় থাকবো যে বিএনপি যে নতুন তারেক জিয়ার নেতৃত্বে যে মন্ত্রিসভাটি হয়েছে, সেখানে আসলে যোগ্য মানুষেরাই স্থান পাবেন। এবার আসি বর্তমান মন্ত্রিপরিষদের যে বিষয়টি নতুন ইমপ্লিমেন্টেড হতে যাচ্ছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। এই বিষয়টি নিয়ে আমারই যথেষ্ট ধোঁয়াশা আছে। তুমি যদি আমার জন্য এবং দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়টি একটু পরিষ্কার করে বলো। আচ্ছা, উচ্চকক্ষ নিম্নকক্ষটা আসলে সংসদ। বাংলাদেশে যে বর্তমানে সংসদ আমরা চলে, সেখানে হচ্ছে ৩০০ জন ব্যক্তি বাংলাদেশের, হুম, সারা বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে হুম, ৩০০টি আসনে নির্বাচিত হন এবং তাদের মাধ্যমেই সরকার গঠন হয়। হুম, হুম, এরাই সরকার, বাংলাদেশের হলো সংসদীয় সরকার। এবং এই সংসদে, এই সংসদ সদস্যদের মূল কাজ হচ্ছে আইন পাশ করা। যে কোনো আইন বিল আকারে উত্থাপন করা হয়, সরকারি দল বিরোধী দল যে কেউ উত্থাপন করতে পারে এবং পরবর্তীতে তারা সেটা বিতর্কের মাধ্যমে পাশ হয়। পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি যখন সিগনেচার করে সেটা আইনে পরিণত হয়। রাইট। এখন আমাদের একটা পার্লামেন্টই ছিল। আমরা কানাডার কথা যদি দেখি, আমেরিকা দেখি বা ভারতের কথা দেখি, আমরা দেখি যে এখানে দুটো পার্লামেন্ট থাকে। এই ৩০০ জন আসনের বাইরেও, যেমন আমেরিকাতে কংগ্রেস এবং সিনেট দুটো আছে। দুইটা আছে, এখানেও আরেকটা পার্লামেন্ট, আমাদের আরেকটা পার্লামেন্টের আরেকটা অংশ করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে উচ্চকক্ষ। সেখানে সদস্য সংখ্যা হবে ১০০ জন। হুম, হুম, এখন কথা হচ্ছে ওই ১০০ জন নির্বাচিত হবে কিভাবে? ১০০ জন উচ্চকক্ষ কেন তৈরি করা হচ্ছে? উচ্চকক্ষ তৈরি করা হচ্ছে বিষয়টাকে আরও বেশি জবাবদিহিতামূলক করার জন্য। ধরেন দুটো বিষয়, একটা জবাবদিহিতামূলক করার জন্য, আরেকটা হচ্ছে কিছু কিছু বুদ্ধিজীবী টাইপের মানুষ কখনোই সংসদে আসতে পারেন না। যেমন ধরেন ডক্টর হুম, কামাল হোসেন, বাংলাদেশে উনি সংবিধান রচনা করেছেন, উনি কোনোদিনও এমপি হতে পারেননি। তো তার মতো লোকের মেধা তো আমাদের বাংলাদেশের রাষ্ট্রে কাজে লাগানোর সুযোগ থাকে। প্রয়োজন। ছি, ফলে আমি যদি অবশ্যই। উচ্চকক্ষ থাকে, তাহলে এই ব্যক্তিগুলোকে আমরা উচ্চকক্ষে সংসদ সদস্য হিসেবে নিয়োগ দিতে মানে আনতে পারি। এবং একটি আইন তৈরিতে বা একটা সিদ্ধান্ত, আইন তৈরি মানে কি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওই ব্যক্তিগুলোর মতামতকে আমরা গুরুত্ব দিতে পারি সরাসরি। সেই কারণে উচ্চকক্ষ কনসেপ্টটা আসে। এখন উচ্চকক্ষকে, আমাদের প্রস্তাবিত উচ্চকক্ষে ১০০টি আসন রাখা হয়েছে হুম, হুম, এবং জুলাই সনদেই বলা হয়েছে যে উচ্চকক্ষ বাস্তবায়ন করবে, তৈরি হবে। এবং বিএনপির যে ৩১ দফা ছিল অনেক আগে, ৩ বছর আগে দেওয়া, সেই ৩১ দফার মধ্যেও কিন্তু উচ্চকক্ষের কথাটা বলা ছিল। ছিল। এখন বিতর্কটা কোথায়? বিতর্কটা হচ্ছে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে। হুম, প্রথম হুম, কথা হচ্ছে উচ্চকক্ষ সরাসরি ভোটে গঠিত হবে না। হুম, হুম, তাহলে কিভাবে হবে? জুলাই সনদে বলা হয়েছে যে পিআর পদ্ধতিতে, মানে ভোটের আনুপাতিক হারে। হুম, হুম। যেমন এবার নির্বাচনে বিএনপি ৫০ থেকে ৫২%, মানে জোর বোধহয় ৫৪% ভোট পেয়েছে। ফলে বিএনপি পাবে ৫৪টা আসন। তার মানে টোটাল ভোট, নট টোটাল দ্য ভোটের টোটাল অনুপাত, আসন। হুম, টোটাল ভোটের অনুপাত কত টোটাল শতাংশ ভোট, আসনের অনুপাত না। কত শতাংশ ভোট পেল। হুম, তাহলে হুম, ওরা যদি ৫২% ভোট পায়, তাহলে ৫২টা আসন হবে বিএনপির। ওকে। ৩৬% ভোট যদি জামাত পায়, তাহলে হবে ৩৬টা হুম, হুম, আসন হবে জামাতের। এনসিপি যদি ৩% ভোট পায়, তাহলে হবে হুম, হুম, ৩টি আসন। এবং শর্ত ৩টি হচ্ছে আসন। যে আসন পেতে হলে ন্যূনতম ১% ভোট পেতেই হবে। যে রাজনৈতিক দল ১% ভোট পাবে না অন্তত, তাকে, সে উচ্চকক্ষে কোনো আসন অবশ্যই। পাবে না। কারণ একজনের নিচে তো আর দেওয়া যাবে না। হ্যাঁ, ফলে ফলে এখানে কিন্তু বিএনপি এই জায়গাটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি বলেছে আসন অনুপাতে। এখন যদি ধরেন আসন অনুপাতিক হয়, তাহলে বিএনপি এখন ২০০-র উপরে আসন পেয়েছে, মানে হুম, 66%-এর উপরে বিএনপি আসন। তাহলে বিএনপির আসন সংখ্যা উচ্চকক্ষে কত হবে? 66। 6%। এবং জামাতের আসন কমে আসবে কত? আপনার 23-এ। 23-এ। এনসিপিরও তাই। তাহলে এনসিপির হয়ে যাবে একটা, কারণ ওরা, এনসিপির হয়ে যাবে একটা, ওরা ৩% পেয়েছে। ফলে এইখানে দেখা যাচ্ছে যে বিএনপি একটু সুবিধাজনক অবস্থা আছে। এই জায়গাটা হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট। এবং গণভোটের কথা অনেকে বলছে যে গণভোট পাশ হয়েছে, বিএনপি করতে বাধ্য, কিন্তু গণভোটেই বলা আছে নোট অফ ডিসেন্ট যে জায়গাগুলোতে যে রাজনৈতিক দলগুলো দিয়েছে, সেই রাজনৈতিক দল ক্ষমতা আসছে, সেটা তারা পূরণ করতে বাধ্য না। চাইলে পূরণ করতে পারে, কিন্তু বাধ্য না। গণভোটে কিন্তু সেইভাবে হয়েছে। এবং গণভোটে যে ক খ গ ঘ ছিল, গর হুম, মধ্যে দেওয়া আছে যে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল সর্বসম্মত হয়েছে। সেই ৩০টি বিষয় ৯ মাসের মধ্যে বাস্তবায়ন করতে পরবর্তী সংসদ বাধ্য থাকবে।
হুম, হুম, তাহলে মোট তো 84টা। তার মানে 84টার মধ্যে সাংবিধানিক হচ্ছে আপনার 47টা। হুম, তাহলে আমি যদি সাংবিধানিক ধরি 30টা, বাকি হুম, হুম, 17টার মধ্যে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। রাইট। কিন্তু এর অর্থ এই না যে তারা এটা বাস্তবায়ন করবে না। হুম, হুম, আর বিএনপি যুক্তি হচ্ছে যদি নিম্নকক্ষে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং উচ্চকক্ষে যদি বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতা পায়, বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় সবসময় উচ্চকক্ষে গিয়ে বিরোধী দল সেটার বিরোধিতা করবেই। এটা বাংলাদেশের ট্রেন্ড। বাংলাদেশ আমি এখনো সেই বিভিন্ন জায়গায় পৌঁছায় নাই। হ্যাঁ। আমি বিভিন্ন টক শোতে দেখলাম যে বিষয়টি নিয়ে আসলে বিএনপির মন্ত্রী যারা হয়েছেন, সাংসদ যারা হয়েছেন, তাদের মধ্যেও যথেষ্ট আ মানে বুঝতে না পারা বিষয়টা আছে। কারণ নতুন একটি বিষয় এখনো ক্লিয়ার না। তো আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার হবে যখন জিনিসটা চালু হবে। তবে হুম। আমার মনে হয় সেটা হচ্ছে যে অকারণ একটা জটিলতা কি তৈরি হলো? না, অকারণ কোনো জটিলতা না। আমরা ধরেন যেটা হচ্ছে মানুষের ইন্টারপ্রিটেশন। কথা ছিল যে ওদের একটা সুপারিশ ছিল যে শপথ গ্রহণের পর এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, জুলাই সনদ কার্যক্রম পরিষদ এরকম একটা বিষয়, এবং তারা হু, হু, তাদেরকে শপথ নিতে হবে। কিন্তু বিএনপি সেটা আপত্তি জানিয়েছে, বিএনপি সেই শপথটা নেয় নাই। হু, হু, বিএনপির কথা হচ্ছে যে ধরেন পরবর্তী সংসদ যখন শুরু হবে, সংসদ শুরু হওয়ার পর হু, হু, সংসদে তো বিলগুলো উঠে এমনিই তারা বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে হু, বাড়তি কোনো আলাদা পরিষদের শপথ নেওয়ার প্রয়োজন নেই, কারণ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেই তো তার সে দায়বদ্ধতা চলে আসে। হু, হু, এবং ওই রাইট। পরিষদ হিসেবে আলাদা শপথ গ্রহণটা আমাদের সংবিধানে কোনোভাবে আপনি ইনকর্পোরেট করতে পারেন না। আমাদের ওকে। বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক। সো হু, আমি হু, যেহেতু নির্বাচন করেছি সংবিধানের আলোকে, আমি তো সংবিধানে স্থগিত করি নাই। হু, হু, আমার বর্তমান যে সংবিধানের আওতায় আমি সব কিছু করলাম, ফলে হু, হু, বাকিটুকু আমি সংবিধানের আওতায় করি। আসলে বিএনপিকে আপনি একতরফাভাবে দোষ দিতে পারেন না, কিন্তু যেটা হচ্ছে কি সাধারণ মানুষ পিক করে শুধু ওই নাটাকে, কেন না, কতটুকু না, কি পর্যন্ত না, কোন জায়গায় না, এটা হু, কিন্তু হু, মানুষ বিবেচনা করে না। এবং আমাদের টকাররা আছে, আমরা যারা টক শোতে টকার যারা এখন সোশ্যাল মিডিয়ায়, হুম। তারাও কিন্তু এটাকে খোঁচায়, কারণ ওই খোঁচাইলে ভিউ বাড়ে। না, তা ঠিক। একটু ঝগড়াঝাটি হলে হ্যাঁ, একটু ভিউ মানুষ বাড়ে। পছন্দ করে। কারণ হ্যাঁ, আমাদের একটা যেমন ধরেন একটু উদাহরণ দিই, একটা টক শো দেখলাম, একজন করেছেন, উনি একসময় ৭১ টিভির সেই আওয়ামী আমলে ছিলেন। উনি লিখছেন, খলিল তুমি কার, ডক্টর ইউনূসের নাকি তারেকের? এই যে সসি কথাবার্তা, এগুলো কি কোনো, মানে আপনি না, মেধার জায়গা আমাদের থেকে আ আপনি আ এভাবে কথা বলতে আমাদের পারেন? চরিত্রটা কি? পাশের বাড়িতে যখন ঝগড়া হয় তখন আমরা বেড়ার সাথে কান লাগায় রাখি যে কি হ্যাঁ, নিয়ে ঝগড়া হচ্ছে। উই এনজয় যে other 2 people are quarreling, ব্যাপারটা আমরা কিছুটা এনজয় করি। তো কিন্তু আপনার তো দিন বদলের সাথে সাথে আপনার এই জায়গাটা তো পরিবর্তন করতে হবে, পরিবর্তন টক আনতে হবে। শোতে তুমি যদি বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারো, আমার মনে হয় যে স্বামী-স্ত্রীর ঝগড়াটা যদি কোন কারণে টক শোতে দেখানো যেত, তাহলে সেটা মনে হয় সবচেয়ে মিলিয়ন ভিউ বেশি হতো। ভালো হ্যাঁ, বেশি ভিউ হতো। কারণ হ্যাঁ, আমরা ঝগড়া দেখতে পছন্দ করি। হ্যাঁ। কিন্তু আচ্ছা, এখানে আরেকটা পরের প্রসঙ্গে যাই। না তোমার কি শেষ? আমি যে পরের প্রসঙ্গে যেতে হ্যাঁ, হ্যাঁ, চাচ্ছিলাম। অবশ্যই। আচ্ছা, পরের প্রসঙ্গটি হলো যে ১২ টি আসনে না ভোট জিতেছে। হুম। তো ১২ টি আসনে যে না ভোট জিতলো, তো সেখানকার মানুষজন তো আসলে জুলাই সনদ চায় না। তাহলে কি আওয়ামী লীগ ফেরত আসবে? মানে এটার মানে কি? মানে ওই ১২ টি আসনে তাহলে আওয়ামী লীগের কার্যক্রম কি অ্যা যা বৈধ করে দেওয়া যায় কোর্টের আদেশে? না কি হবে আচ্ছা, এখন? হ্যাঁ না ভোটের সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক? হ্যাঁ না ভোটের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে? কোনো হ্যাঁ, সম্পর্ক আ নাই। আ অবশ্যই আছে। কারণ কিভাবে? জুলাই সনদ হচ্ছে হ্যাঁ, আর জুলাই সনদ যারা চায় না তারা হচ্ছে না। আচ্ছা, যারা জুলাই সনদ চায় তারা আওয়ামী লীগকে চায় না। যারা জুলাই সনদ চায় না তারা আওয়ামী লীগকে চায়। এটা হচ্ছে খুব সারফেস লেভেলের একটা চিন্তা। হ্যাঁ, এখন জুলাই সনদ কি এমন জিনিস যেটা আওয়ামী লীগের ধ্বংস করবে? কি সমস্যা আছে জুলাই সনদে? জুলাই সনদে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আমাদের সংবিধানের কিছু মৌলিক পরিবর্তন বিষয়ে কথাবার্তা বলা আছে। হু, যেটা হু, যে কোনো সুস্থ হু, নাগরিক, হু, শিক্ষিত নাগরিক এটাকে অ্যাপ্রিশিয়েট করবে। মোটা হু, দাগে। আপনি হু, সবসময় সব কিছু আপনার পছন্দ হবে না। কিন্তু মোটা দাগে আপনাকে এটাকে মানতে হবে। যেমন ধরেন ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। হু, হু, বিএনপি বলছে ২ বার, তবে পরপর ২ বার। দেখেন আপনি একবারে এই যে টানা ৪০ বছর ধরে হাসিনা এবং খালেদা একই দলের পথে, এতে করে কি হয়? রাজনৈতিক চর্চায় ব্যাঘাত ঘটে। উনারা অনেক মেধাবী, অনেক জনপ্রিয়। আমেরিকান প্রেসিডেন্ট তো অনেক মেধাবী, জনপ্রিয় ছিলেন। তারা কি নেতৃত্ব কন্টিনিউ তৈরি করছেন? হয় না। কারণ আমি যখন জানবো হয় না। যে আমি খালেদা জিয়ার কোনো আত্মীয় না, আমার তো কোনো ভবিষ্যৎ নাই। আমি কেন যাবো? আমি অন্যখানে সময় না, দেই। এখানে একটু বলি। ধরেন খালেদা জিয়া বা জিয়াউর রহমান কিন্তু কোনো আত্মীয়কে কখনো প্রশ্রয় দেয় নাই।
আপনি তারেক রহমানকে যদি বলেন, তারেক রহমান কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে আসছে। বিএনপিতে কিন্তু যদি জিয়া পরিবারের কথা বলেন, তারেক ছাড়া আর কারোর কোনো কিন্তু অস্তিত্ব নাই। না মানে এটা তারেক জিয়া আওয়ামী যদি লীগের এই মতো না। মুহূর্তে বলতেন যে আমি হ্যাঁ, দেশে আসবো না, আমি প্রধানমন্ত্রী হইতে চাই না, তাহলে সেই সংকটটা আসলে অনেক বেশি সেটা হতো কিন্তু বলে রাজনৈতিক আমার সংকট তৈরি করতো। অবশ্যই। রাজনৈতিক বাংলাদেশে কিন্তু আপনি দেখেন ১৯৮১ সালে শেখ হাসিনাকে প্রধান করা হয়েছিল কেন? আওয়ামী লীগ ৩-৪ টুকরো হয়ে গিয়েছিল। বিএনপি ক্ষেত্রেও তাই। বাংলাদেশের বাস্তবতায় দলকে একাট্টা, শুধু বাংলাদেশ না, পুরো সাউথ এশিয়ায় হুম, দলকে একাট্টা রাখার জন্য এত বড় একটা দল, ধরেন জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। জামাত হুম, হচ্ছে হুম। একটা মানে ঠিক সেই সংগঠন যেটা একটা আমলাতন্ত্রের মতো পরিচালিত একটা সংগঠন। কিন্তু হ্যাঁ, বিএনপি তারা বা আওয়ামী লীগ তা না। বিএনপি হলো সাধারণ মানুষের সরাসরি বেশি ইনভলভড। বেশি গণতান্ত্রিক। হ্যাঁ, বিএনপি সো এবং আওয়ামী লীগের দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চাটা জামাতের চেয়ে বেশি বলেই আমার মনে হয়। এবং আরেকটা জিনিস এটা দেখেন, হ্যাঁ, ওদের কথা থেকেই আমার মনে হয়। এবং আরেকটা জিনিস দেখেন, যদি আজকে জামাতের সমর্থকের ভলিউম এই সাধারণ মানুষের লেভেলে এতটা পৌঁছায়, তাহলে জামাত যে কথাটা আজকে বলে সেটা তো মেনটেন করতে পারবে না। এবার কি জামাত পেরেছে সেটা করতে? জামাতের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী হিন্দু ব্যক্তির কিন্তু মনোনয়ন পাওয়ার কথা না, কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে। তারা দিয়েছে হ্যাঁ, রাজশাহীতে। এই নারীর কথা যতই বলুক, ভলিউম যদি বাড়ে তাদের সমর্থকের, সেটাও দিতে বাধ্য হবে। ফলে ওই বিএনপি আওয়ামী লীগের সাথে জামাতের ওই কাঠামোর জায়গাতে তো তর্ক করা, বিতর্ক করাটা আমি বোকামি মনে করি। তাহলে এই যে ১২টি আসনে না ভোট জিতলো, এখন তাহলে কি হবে? এদের আচ্ছা, জন্য আসলে ১২টি করণীয় আসলে কি? প্রথম কথা হচ্ছে, এখন হচ্ছে আমাদের দেশে যেটা হচ্ছে রাজনীতিবিদ ধরেন না, যেহেতু জুলাই সনদ, জুলাই আন্দোলনটা আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে, অতএব জুলাই সনদ, জুলাই আন্দোলন নাম শুনলেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক হচ্ছে ওইটাকে বাদ দিতে হবে। হুম, প্রথম খুবই সেন্টিমেন্টটা স্বাভাবিক। হচ্ছে এইটা। ওটা ভালো খুবই হোক মন্দ স্বাভাবিক। হোক এটা আমি জানি না, ওটাকে বাদ দিতে হবে। বিবেচনাবাদ। আহ, মূল নির্বাচনে ভোট কাস্টিং হয়েছে 59.44% অনলি। অনলি। আর গণভোটের কাস্টিং কিন্তু মোর দ্যান দ্যাট, 60.26। তার মানে এটা কি করে হয়? কি করে হয়? প্রধা কারণ একটা বড় বড় অংশ ভোট দিতে গেছে শুধু না দিতে। ওকে। শুধু না, যেমন ধরেন আওয়ামী লীগ থেকে একটা প্রচারণা ছিল যে না ভোট দাও, না ভোট দাও। হ্যাঁ, দ্যাটস ভেরি কনস্পিরেটরি। রাইট। ষড়যন্ত্রমূলক একটা আচরণ। ঠিক মানে তুমি ষড়যন্ত্র, ভোট দিতে গিয়েছো, তুমি প্রার্থীকে ভোট দাও নাই, শুধু না দিয়ে আসছো। শুধু না দিয়ে তো চলে না আসছে। ভোটের ডিফারেন্সটা তো মানে হ্যাঁ না ভোটের ডিফারেন্স এবং ভোট কাস্টিং এর ডিফারেন্স তো ভিন্ন হওয়ার কথা না? হ্যাঁ, যদি সবাই, যে কজন ভোট দিয়েছে সবাই যদি হা ভোট না ভোট দেয় এবং মূল ভোটটা দেয়, তাহলে তো পার্সেন্টেজ সমান থাকবে। এক হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু এখানে গণভোটের পার্সেন্টেজ বেশি, তার মানে একটা বড় অংশ গিয়েছিল শুধুমাত্র না ভোট দেওয়ার জন্য। ওকে, এখন তাহলে তারা তো আসলে আওয়ামী লীগকে চাচ্ছে। হ্যাঁ, কারণ আমি এর আগে যেটা এখানে বলি, বললাম যে হ্যাঁ, না ভোট জিতলো মানে ওরা আওয়ামী লীগকে চায়। এখন কথা হচ্ছে, ধরেন না ভোট, এটা হচ্ছে যে ধরেন যারা ভোট দিয়েছে না ভোট দিতে গেছে, ইভেন কি, হ্যাঁ, এবার গণভোটের একটা সমস্যা ছিল কি, বেশিরভাগ মানুষ জানতো না যে আসলে কিসের জন্য হ্যাঁ ভোট না ভোট দিচ্ছে। সবাই জানতো জুলাই সনদ, বাট জুলাই সনদ কি, এটা কি চাবায় না খায়, সেটা তো না এটা সেটা তো কি, সেটা এটা জানার জন্য এটা তো একটা মানুষের জানার ন্যূনতম একটা, লেভেলের একটা হ্যাঁ, এডুকেশন দরকার। আগের ভোটগুলো কি হয়েছে যে এরশাদের শাসন চাই কি চাই না, ভেরি সিম্পল, ভেরি পরিষ্কার। 91 সালে কি ছিল, আমি মানে প্রধানমন্ত্রী শাসিত সরকার চাই কি চাই না। চাই কি কিন্তু চাই না। এবার আপনাকে বলা জুলাই সনদ চাই কি চাই না, বাট জুলাই সনদের মধ্যে যে 84টা বিষয় আছে সেটা কয়জন মানুষ বুঝছে? এখন সেটা যারা, একটা বড় প্রশ্ন সবসময় থেকেই ঠিক গেছে। আছে, এখন প্রথম বাংলাদেশে থেকেই ধরেন আসলে। মানুষের মধ্যে একটা ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থন এবং ব্লাইন্ড এন্টি আওয়ামী লীগ সমর্থন একটা বিষয় আছে, কিন্তু বিশেষ করে ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থক যারা, ইভেন শিক্ষিতর মধ্যেও আছে, তারা যে আওয়ামী লীগের থেকে বলা হয়েছে যে না ভোট দাও, তাই তো আমরা না ভোট দিচ্ছি। তার মানে যেহেতু জুলাই আন্দোলনটা আওয়ামী লীগের বিরুদ্ধেই হয়েছিল, ওই জন্য যারা আওয়ামী অন্তপ্রাণ সমর্থক, তারা হুম, জুলাই আন্দোলন, জুলাই সনদ এটা নাম শুনলেই তাদের ভিতরে একটা চুলকানি তৈরি হয়। ওই হুম। জন্য তারা ওটা থেকে দূরে থাকতে চায়। না ঠিক আছে, সেটা হইতেই পারে। মানুষের হ্যাঁ, বিভিন্ন রকমের আইডিওলজি থাকতেই পারে। আমরা একটা গণতান্ত্রিক দেশে সবার হ্যাঁ। আইডিওলজিকেই সা সা সম্মান করতে চাই। কিন্তু তাহলে এখানে সাংবিধানিক নিয়মটি কি হবে? সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, সাংবিধানিক নিয়ম তো কিছু না, হা ভোট তো জিতছে, না ভোট তো ওকে। পরাজিত হয়েছে। এখন ধরেন 12টা আসনে হা ভোট জয়ী হয়েছে, না তাহলে ভোট জয়ী হয়েছে, এই কিন্তু ১২ টি আসনের না ভোট জয়ী হওয়াটা সংসদে বা আমাদের নেক্সট প্র্যাকটিস গুলোতে কোন রকমের না, ইমপ্যাক্ট ইম্প্যাক্ট ফেলবে না। না। আপনি ধরুন একটা আসনে যখন একজন এমপি তৈরি হন,
বাকি যারা পরাজিত যিনি হন, উনি তো ভোট অনেক পান, কিন্তু উনি তো আর হুম, সংসদে আসতে পারছেন না। না তা হা সেটাই। নায়ের প্রতিদ্বন্দ্বিতাতে হা জিতছে, হুম, হুম। হা জয়ী হয়েছে। হা জয়ী হয়েছে। দেখতে হবে, সাধারণত গণভোটে হা জয়ী হলে একটা বড় সংখ্যক হাতেই আসে, কিন্তু এবারে নাতে যে ভোটগুলো এসেছে, এই না ভোটগুলো একটু বিশ্লেষণ যদি করেন আপনি দেখবেন যে যে আওয়ামী অধ্যুষিত এলাকায় এবং যেখানে কওমি মাদ্রাসা অধ্যুষিত এলাকা, ওই অঞ্চলে কিন্তু হা ভোট পরাজিত হয়েছে। খেয়াল করেন, গোপালগঞ্জে 3 আসন, মাদারীপুর, এই অঞ্চলটা আওয়ামী লীগের একেবারে ঘাঁটি বলতে যা বোঝায়, হুম, অন্ধ হুম। আওয়ামী লীগ। সো এখানে হা ভোট না ভোট জিতবে, এটা আমি আগের থেকেই ধারণা করেছিলাম। হুম, হুম। এখন এটা কি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে তোমরা নাতে ভোট দাও, তাই তারা নাতে ভোট দিয়েছে। চট্টগ্রামে, সুনামগঞ্জে, সিলেটে এইসব জায়গায় না জিতলো কেন? আমার যেটা মনে হয়, আচ্ছা, আমার একটা, এখানে আমি একটা বিতর্ক করতে চাই। আওয়ামী লীগ কিন্তু বলে নাই না ভোট দাও। আওয়ামী লীগ বলছে ভোট কেন্দ্রেই যাওয়া দরকার নাই। হ্যাঁ কিন্তু সজীব ওয়াজেদ জয় বলেছে, আওয়ামী লীগের কর্মীরা তাদের বিভিন্ন রকমের গান বানিয়েছে, গণসংগীত বানিয়ে তারা গেয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে, এবং জনগণকে বলেছে ভোট না। হ্যাঁ, নো ভোট, নো ভোট। নো ভোট সেটা হচ্ছে নো ভোট, কিন্তু তারা কিন্তু পাশাপাশি বলেছে না ভোট দাও, না ভোট দাও। আপনি দেখবেন না, এই আপনার টরন্টোতে অনেক মানে বুদ্ধিজীবী আওয়ামী লীগ আছে, বড় করে ফেসবুকে লিখেছে নাতে ভোট দাও। একটা প্রচার ছিল নাতে। হুম। এখন আমি তো যেটা আমি যেটা আমি বিষয়টা যেটা বলতে চাচ্ছি, এটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের অংশটা, আর একটা হচ্ছে চট্টগ্রাম, সিলেট, সুনামগঞ্জ। হুম, হুম। আওয়ামী এখানে লীগের এখানে এখানে গোপালগঞ্জের দেখেন, ৩টি আসন, চট্টগ্রাম, পার্বত্য সুনাম, চট্টগ্রাম, সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, সিলেট এরকম সিলেট আছে, সব মিলে মাদারীপুরে আছে। গোপালগঞ্জ, মাদারীপুর এই জোনটা পুরো অন্ধ আওয়ামী লীগের জায়গা গেল। পুরোই। কিন্তু ওই জায়গাগুলোতে কি হয়েছে, আমার একটা অবজারভেশন আছে, সেটা হচ্ছে একটা হাইপ উঠেছিল কিন্তু, যে জুলাই সনদ বাস্তবায়ন হলে সমকামিতাকে বৈধতা দেওয়া হবে, হুম, হুম। এবং ইসলামিক কট্টর ইসলামিক দলগুলো কিন্তু এটা কিন্তু তাদের আলোচনাও এনেছিল নির্বাচনের আগে, হুম, এনেছিল, সে জেনে হোক না জেনে হোক এনেছিল। এবং এটার কিন্তু একটা প্রভাব কিন্তু পড়েছে ওই অঞ্চলে। এবং আপনি জানেন যে কওমি মাদ্রাসা বা ধরেন এই যে ধরেন যেটা আইডেন্টিটি পলিটিক্স যারা করে, তারা যেখানে পলিটিক্সটা করে, যাদের যেখানে তাদের প্রাধান্য থাকে, সেইখানে তাদের যারা সমর্থক তারা কিন্তু ব্লাইন্ড হয়। না, তারা কিন্তু আরেকটা ব্যাপারও আছে। ধর্মভীরু মানুষেরা অনেকেই নিজের ধর্মের বাইরের অন্য প্র্যাকটিস চলে আসতে পারে, এরকম একটা আশঙ্কা সবসময় এড়িয়ে চলতে চান। এড়িয়ে এড়িয়ে চলতে চান, হ্যাঁ। সো এটার একটা প্রভাব তারা আছে। আসলে চান না যে তারা নিজেরা এতদিন যে এই ধর্মটি পালন করেছেন, তার বাইরে অন্য কোনো প্র্যাকটিস আসুক। তারা পরীক্ষা করতেও নারাজ। আমি বিষয়টা এখানে আমি নিয়ে তারা এখানে, হ্যাঁ রাইট, আমি এখানে একটা তত্ত্বাবধায়ক সরকারের একটা জায়গাটাকে বলবো যে ধরেন সবসময় দেখবেন যে আগে, আমার মনে আছে 91 সালের গণভোটের সময় বিটিভিতে কিন্তু একটু পর পর কিভাবে ভোট দিব, এটা কি, এটা প্রচারণা ছিল। হ্যাঁ, এইটা কিন্তু এইবার কিন্তু দরকার এই ছিল প্রচারণাটার এবার। ঘাটতি ছিল। এই যে 12টি আসনে না ভোট পড়ার অর্থ আছে একটা, সেটা হচ্ছে এর অর্থ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ধরেন এখন এইবার নির্বাচনটা আওয়ামী লীগ ছিল না, হুম, হুম। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়েছে। এর আগে আওয়ামী লীগ বিএনপি ছাড়া নির্বাচন করেছে। এখন আগের বাস্তবতা এই বাস্তবতা কিন্তু এক না। গত অবশ্যই। সরকার, তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু আওয়ামী লীগ দলটা কিন্তু এখনো নিষিদ্ধ না। হুম, হুম। আওয়ামী লীগ দল নিষিদ্ধ হবে কি হবে না, আমি মনে করি এটা আদালতের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া উচিত। অবশ্যই। কিন্তু বাংলাদেশের রাজনীতির যে মার্কেট, যে রাজনীতির ময়দান, আদালতের সিদ্ধান্ত হওয়া উচিত, এবং আদালতকে কোনোভাবেই কোনো প্রভাবিত করা যাবে না, রাজনৈতিক হ্যাঁ। দল প্রভাবিত করুক, সেটাও আমরা চাই। সেটা হবে না আশা করি। বাংলাদেশে মোটা দাগে আওয়ামী লীগ সরকার ছাড়া অন্যান্য সময় মোটা দাগে হুম, আমরা আশা করি সামনে আদালত মানে স্বাধীনভাবে কাজ করবে, আমরা আশা করি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতির যে মার্কেট, যে ময়দান, হুম, হুম। সেখানে কিন্তু আওয়ামী লীগের চাহিদা এখনো আছে। অবশ্যই। আপনি দেখবেন যে আমাদের একটা একটা সম্প্রদায়ের প্রায় 90% লোকে কিন্তু কারণ বা অকারণ হোক আওয়ামী লীগের সমর্থক। তাই। তাদের সংখ্যা 7 থেকে 8% কম না। বুদ্ধিজীবী মহলে একটা বড় অংশ আছে যে আওয়ামী লীগের অন্ধ সমর্থক। আমাদের কালচারাল ফ্রন্ট যেটা, যারা মনে করে তাদের কেবলা হচ্ছে কলকাতায়, তারা সবাই আওয়ামী লীগের সমর্থক অলমোস্ট। ফলে সব মিলে আমি মনে করি, আমার ব্যক্তিগত অবজারভেশন, বাংলাদেশের সোসাইটিতে এখনো অন্তত 15% আওয়ামী লীগের অন্ধ সমর্থক আছে।
আপনি এদেরকে কি করবেন? আপনি এদেরকে ফেলে দিতে পারবেন না। এদেরকে আমি ঝেঁটে কিন্তু ফেলতে পারবেন না। এদেরকে অন্তঃসমর্থক বলি না। আমি এদেরকে অত্যন্ত নিবেদিত প্রাণ কর্মী বলি। মানে আমি তারা সেভাবে হ্যাঁ, যে কোনো মানে আমি আওয়ামী লীগ শুড বি প্রাউড অফ দেম, এবং আমার মনে হয় যে অন্যান্য দলদেরও যদি এরকম কর্মী বাহিনী থাকে যারা নো ম্যাটার হোয়াট মাই পার্টি ইজ দ্য বেস্ট এই পলিসি নিয়ে নিজের পার্টিকেই সাপোর্ট করে যায়, এটা কিন্তু একটা বড় শক্তি। আচ্ছা এখানে একটু কথা বলে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। একজন নাগরিকের কখনো নিজের পার্টি বলে কিছু থাকা উচিত না। কারণ এটা আমি আপনি মনে করি বাংলাদেশের নাগরিক। একেবারে। আপনি নাগরিক, আপনি একটা পার্টিকে দায়িত্ব দিচ্ছেন যে তুমি আমার সরকারকে চালাও। আমি সেটাই। দেখব তুমি কেমন চালাও। তুমি যদি চালাতে না পারো, তোমার চাকরি নট, আমি অন্যকে একটা দাওয়াত দিব। একটা পার্টিকে সমর্থন করা মানে আমি তার সমর্থক, আমি তার দাস না। দাস আমি না। এবং বংশানুক্রমিক হ্যাঁ, ভাবে তার দাস থাকবো। সেই দাস খত দিয়ে আমি আপনি রাজনীতি নাগরিক করব হিসেবে না। আপনি নাগরিক হিসেবে তাকে নিয়োগ দিবেন। আপনার এক্স্যাক্টলি। মুখাপেক্ষী থাকবে রাজনৈতিক দল। আপনি কেন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মুখাপেক্ষী হবেন? কিন্তু আমাদের দেশে উল্টা হয়ে উল্টা। গেছে। আমি এটাই বলি যে আমাদেরকেই মনে রাখতে হবে যে আমার ভোট তারেক জিয়ার জন্য গুরুত্বপূর্ণ। তারেক জিয়া আমার জন্য না, গুরুত্বপূর্ণ না। না। তাকে আমি এমপ্লয় করেছি অ্যাজ এ এমপ্লয় প্রাইম করেছি, ইয়েস। মিনিস্টার অফ মাই কান্ট্রি। এবং এইটা আগামী ৫ বছর আমি দেখব সে কেমন করে। সে যদি ভালো না করে আমি বদলা ফেলব। আমার এক্স্যাক্টলি। আপনি বাসায় গাড়ির ড্রাইভার রাখবেন। আপনি ড্রাইভারকে নিয়োগ দিলেন, বললেন যে ৬ মাসের জন্য নিয়োগ দিলেন। মধ্যে ভালো করলে করবা, নাহলে তোমার চাকরি নট। এক্স্যাক্টলি। এক্সাক্টলি সেম। আপনি এই সরকার জিনিসটা প্রধানকে আপনি নিয়োগ করছেন নাগরিক। সো এই আপনি যদি কোনো জিনিসটা রাজনৈতিক আসলে দলের আপনি যদি কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হন, তাহলে তো আপনি এই সত্তাটাকে আপনি নষ্ট করলেন। নষ্ট। অবশ্যই, অবশ্যই। তো আলোচনা বড় হয়ে যাচ্ছে। আমরা আমাদের আয়োজনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তো দর্শক, নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদের অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন আ বেশ কিছু পরিমাণ কিলোমিটার খাল খনন করা হবে, বেশ কিছু গাছ লাগানো হবে। কিন্তু আমরা বলতে চাই যে, যে খালগুলো খনন করা হবে সেগুলি যেন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। সেগুলি যেন আবর্জনা দিয়ে ভরে না যায়, যেন খালের অস্তিত্বই নাই। এমন যেন না হয়। যে গাছগুলো লাগানো হবে সে গাছগুলো যেন যথাযথ পরিচর্যা পায় এবং তারা একসময় বৃক্ষ হয়ে ওঠে। এমন যেন না হয় যে গাছের কোনো খোঁজ নাই, কোথায় ছিল কেউ জানে না। এমন যেন না হয়। এইরকম উন্নয়ন আসলে আমরা আর চাই না। তো এই প্রত্যাশা রেখেই নতুন সরকারকে আমরা আমাদের ভিশন 24 টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি। সালাউদ্দিন মিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে সবাই ধন্যবাদ। ভালো থাকবেন।